নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। এই মুহূর্তে ভারতের অর্থনীতি সামনের দিকে দৌড় শুরু করেছে। 2025-2026 ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রথম কোয়ার্টারে জিডিপি বা প্রবৃদ্ধির হার 7.8%, ফাস্টেস্ট ইকোনমি, গ্রোয়িং ইকোনমি ইন দি ওয়ার্ল্ড। প্রবৃদ্ধির হারে সবাইকে ছাড়িয়ে ইন্ডিয়া এগিয়ে চলেছে। আমেরিকার জিডিপি গ্রোথ যখন 1.2 to 2.5%, চায়নার জিডিপি যখন 3.5 থেকে 4.5%, সেখানে ইন্ডিয়ার 7.8%। দর্শকবৃন্দ, অবশ্যই ফাস্টেস্ট ইকোনমি ইন দি ওয়ার্ল্ড। ইন্ডিয়া টোটাল জিডিপি নিয়ে চতুর্থ অবস্থানে, সামনে রয়েছে জার্মানি, চায়না, আমেরিকা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটাকে ডেড ইকোনমি বলতে চেয়েছেন। কি বলেছিলেন তিনি বলেছিলেন, আই ডোন্ট কেয়ার হোয়াট ইন্ডিয়া ডাজ উইথ রাশিয়া, দে ক্যান টেক দেয়ার ডেড ইকোনমিজ ডাউন টুগেদার, ফর অল আই কেয়ার, উই হ্যাভ ডান ভেরি লিটল বিজনেস উইথ ইন্ডিয়া, দেয়ার ট্যারিফস আর টু হাই, অ্যামং দি হাইয়েস্ট ইন দি ওয়ার্ল্ড। দর্শকবৃন্দ, আপনারা কি মনে করেন? ডোনাল্ড ট্রাম্পের এই ডেড ইকোনমি বলে ইন্ডিয়াকে কটাক্ষ করা, এটা ইন্ডিয়ার পক্ষে হজম করা, সহ্য করা সম্ভব নয়। এভাবে একটা ইকোনমিকে, যার 7.8% গ্রোথ রেট, সেটাকে দাগিয়ে দেওয়া শোভন নয়। ইন্ডিয়ার যে পত্রপত্রিকা, তারা কি লিখেছে? বিজনেস স্ট্যান্ডার্ড লিখেছে, ইন্ডিয়াস ফার্স্ট কোয়ার্টার ফাইন্যান্সিয়াল ইয়ার 26 জিডিপি হিটস 5 কোয়ার্টার হাই at 7.8%, beats RBI forecast। নিউজ 18 লিখেছেন, ইন্ডিয়াস ফার্স্ট কোয়ার্টার ফাইন্যান্সিয়াল ইয়ার 25 to 26 GDP grows at 7.8%, surpasses estimates, অফিসিয়াল ডাটা। সরকারিভাবে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। দর্শকবৃন্দ, একটা ফাইন্যান্সিয়াল শুরু হয় 1 এপ্রিল থেকে 1 মার্চের শেষ দিন, অর্থাৎ 2025-2026 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেটা শুরু হয়েছিল এপ্রিলের 1 তারিখ থেকে, যেটা চলবে সামনের বছর মার্চের 31 তারিখ পর্যন্ত। এই প্রথম কোয়ার্টারে এপ্রিল, মে, জুন, এখানে জিডিপি প্রবৃদ্ধির হার 7.8%। এবং এই যে প্রবৃদ্ধির হার, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেটা এক্সপেক্ট করেছিল যে এটা হয়তো হতে পারে 6.5 থেকে 7%, সেটাকে ছাড়িয়ে গেল। গত বছর ঠিক এই কোয়ার্টারে, ফার্স্ট কোয়ার্টারে ছিল 6.5%, ফলে সেটাকেও ছাড়িয়ে গেল। টোটাল জিডিপি হিসেবে যদি দেখা যায়, তাহলে সরকারের ঘরে যে টাকা ঢুকলো সেটা হলো প্রায় 48 লক্ষ কোটি রুপি। এক্সাক্ট ফিগারটা হলো 47.89 লক্ষ কোটি রুপি, যেটা 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ারে ছিল সেটা হলো প্রায় 45 লক্ষ কোটি টাকা। এক্সাক্ট ফিগারটা হলো 44.42 লক্ষ কোটি রুপি। এখন আরো একটু যদি আমরা এই গ্রোথ রেটকে একটু দেখি, গত বছর কত ছিল 2024-25-এ,
ফার্স্ট কোয়ার্টারে ছিল 6.5%, সেকেন্ড কোয়ার্টারে ছিল 5.6% নেমে এসেছিল, তারপরে আবার জাম্প করে থার্ড কোয়ার্টারে 6.4% হয় এবং লাস্ট কোয়ার্টারে অর্থাৎ এবছরের জুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে সেটা ছিল 7.4%, অর্থাৎ এটা এসে এখন দাঁড়ালো 7.8%-এ। আমরা যদি একটু পিছনে তাকাই ইন্ডিয়ার গ্রোথ রেট, কোভিডের সময় আপনাদের মনে আছে ইন্ডিয়ার ইকোনমি মাইনাসে ছিল, 2021-এ -5.8% ছিল। ভাবুন দর্শকবৃন্দ, কোভিডের সময় কোনো গ্রোথ তো ছিলই না, নেমে গিয়েছিল, সব কিছু স্লথ হয়ে গিয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল, কোনো অ্যাক্টিভিটি, মুভমেন্ট বাজারে ছিল না, অর্থনৈতিক মুভমেন্ট, কারণ মানুষ ঘরের ভিতরে ছিল। ঠিক 2022-এ একটু জাম্প করে 9.7-এ গিয়ে দাঁড়ায়, সাডেনলি ইট শুট। 2023-এ 7% হয় এবং 2024-এ 8.2%-এ এসে ঠেকে। 25-এ ছিল 6.4%, এবার যাত্রা শুরু হলো 7.8% নিয়ে। আমরা যদি ঠিক আগের বছরটাতে পৃথিবীর অন্যান্য দেশের সাথে তুলনা করি, তাহলে ভারতের অবস্থান কোথায় ছিল সেটা একটু দেখে নেওয়া যাক। ভারত 6.4% নিয়েই সবার সামনে ছিল, তারপরে ছিল ইন্দোনেশিয়া, তারপরে ছিল চায়না 4.5% জিডিপি নিয়ে। আমেরিকা ছিল 6 নম্বরে, তাদের জিডিপি ছিল 2.7%। ফলে দর্শকবৃন্দ বুঝতেই পারছেন যে গতবারও ইন্ডিয়া 1 নম্বরে ছিল। ঠিক আজকে এই মুহূর্তে যদি আমরা ইসের কথা ভাবি, প্রথম 10টা ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমির কথা ধরি, তাহলে কারা কোথায় দাঁড়িয়ে আছে সেটা আরও বেশি ভালো বোঝা যাবে। সেটা একটু দেখে নেওয়া যাক। প্রথমে হলো ইন্ডিয়া, তারপরে চায়না, তারপরে ইন্দোনেশিয়া, তারপরে তুরস্ক, তারপরে রাশিয়া, তারপরে পোল্যান্ড, তারপরে গিয়ে আমেরিকা, তারপরে আছে জাপান, তারপরে আছে স্পেন এবং 10 নম্বর আছে ব্রাজিল। ফলে গ্রোয়িং ইকোনমি যেটা স্পিড বা র্যাপিডিটি, সেখানে ধারে কাছে ব্রাজিল, স্পেন তো নেই, আমেরিকা অনেক দূরে, চায়নাও পিছনে। ফলে ইন্ডিয়ান ইকোনমি ডেড, এই ব্যাখ্যাটা মেনে নেওয়া সম্ভব নয়। এখন ইন্ডিয়ার ইকোনমি এটা যে লাফাচ্ছে, এটা কেন? আমি একজন অর্থনৈতিক বিশেষজ্ঞ নই, কিন্তু যারা বিশেষজ্ঞ তারা কি বলছেন, তারা বলতে চেয়েছেন যে এটার পিছনের কারণ হলো সরকারি ব্যয় বৃদ্ধি, নির্মাণ ক্ষেত্রে প্রসার, কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে উন্নতি, পরিষেবা খাতের ভূমিকা রয়েছে, কর সংগ্রহে লাভ শুরু করেছে। এটা যদি একটু ব্যাখ্যা করা যায় অর্থনৈতিক ভাষ্যের মতে, অর্থনৈতিক ভাষ্যগুলি আমি তুলে ধরছি, সেটা হলো সরকারি পরিকাঠামো, রাস্তা নির্মাণ, রেলপথ সম্প্রসারণ হয়েছে এবং প্রতিরক্ষা খাতে প্রচুর পরিমাণ মূলধন ব্যয় হয়েছে, যা সরাসরি জিডিপি বৃদ্ধিতে সহায়তা করেছে। নির্মাণ ক্ষেত্রে প্রসার কিভাবে হলো? সরকারি বিনিয়োগের পাশাপাশি বাড়ির চাহিদা বাড়ায় সিমেন্ট এবং স্টিলের মতো সংশ্লিষ্ট শিল্পগুলিতে উৎপাদন বেড়েছে, অর্থাৎ মানুষ বেশি করে বাড়িঘর তৈরি করছে, নিশ্চয়ই তাদের ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট হয়েছে, যার জন্যেই বাড়িঘর তৈরি করেছে। এইখানেই সেই কথায় আসা যায় যে গত 10 বছরে মানুষ এক্সট্রিম পভার্টি থেকে 17 কোটি মানুষ এর থেকে বেরিয়ে এসছে। এরপরে কি পরিষেবা, কৃষি এবং সংশ্লিষ্ট খাতের উন্নতি, বর্ষার সময় মতো এসেছে, তাই গ্রামীণ চাহিদা বেড়েছে এবং কৃষি
ও উদ্যান পালন উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলেছে। পরিষেবা খাতের কি ভূমিকা রয়েছে এখানে? বিমান চলাচল, কার্গো ট্রাফিক, আতিথেয়তা এবং আইটি রপ্তানির মতো পরিষেবা ক্ষেত্রগুলিও এই বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কর সংগ্রহে লাভ দিয়েছে। জিএসটি সংগ্রহে একটা লক্ষণীয় বৃদ্ধি দেশের আভ্যন্তরীণ চাহিদা এবং অর্থনৈতিক কার্যকলাপের আনুষ্ঠানিকরণের ইঙ্গিত দেয়। দর্শকবৃন্দ, এই জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ভীষণভাবে বেড়েছে। প্রায় 1 লক্ষ কোটি টাকারও বেশি ইনকাম হচ্ছে জিএসটিতে। অথচ এই জিএসটিকে কংগ্রেসের রাহুল গান্ধী বলেছিলেন, জিতে গব্বর, এসতে সিং, ট্যাক্সতে ট্যাক্স, গব্বর সিং ট্যাক্স। এবং ডোনাল্ড ট্রাম্প যে ডেড ইকোনমি বলেছিল, রাহুল গান্ধী বলেছিল, সত্যি কথাই বলেছেন ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট আমেরিকা। তিনি বলতে চাইছেন, তিনি বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট অফ আমেরিকা সত্যি কথাটাই বলেছেন, অর্থাৎ ইন্ডিয়ার ইকোনমি ডেড। দর্শকবৃন্দ, আপনারাই মন্তব্য করবেন এ নিয়ে। এখন অর্থনৈতিক বিশেষজ্ঞ যারা, তারা এই 7.8% যে গ্রোথ হয়েছে, এটার একটা ইম্প্যাক্ট পড়বে পৃথিবীতে। সেটা কি তারা বলছেন, যখন বিশ্বের অনেক বড় অর্থনীতির মন্দার আশঙ্কায় ভুগছে, তখন ভারতের এই 7.8% বৃদ্ধি নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এটি চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলিকেও পিছনে ফেলেছে। এই পরিসংখ্যান আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ভারতের বাজারকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, অর্থনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু এর পিছনে ঝুঁকির বার্তাও দিয়েছেন। কি সেই ঝুঁকিগুলি? সেগুলি হলো বৈদেশিক প্রতিবন্ধকতা, ব্যক্তিগত বিনিয়োগের প্রয়োজনীয়তা, শহরের চাহিদার দুর্বলতা এবং মুদ্রাস্ফীতি। বৈদেশিক প্রতিবন্ধকতা কি? তারা বলতে চাইছেন, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে, 50% ট্যারিফ আরোপ করেছে, এটা তার ভিতরে একটা। এর জন্য ইন্ডিয়ান টেক্সটাইল, স্টিল প্রোডাক্ট, পেট্রোলিয়াম প্রোডাক্ট, চিংড়ি, এ সমস্ত বিক্রি করা আমেরিকার মাটিতে, আমেরিকান সয়েলে, সেটা বাধাগ্রস্ত হবে। এবং ইন্ডিয়ান ইকোনমির যে জিডিপি, তার 0.9% এফেক্ট হতে পারে, এখনো হয়নি। সেটা আগামী কোয়ার্টারে কিংবা এবছর শেষ নাগাদ সঠিকভাবে মূল্যায়ন হবে। কারণ এই যে বিক্রি না হওয়াটা, এটা তো এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে এফেক্ট করতে পারে। এবং এখানে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে ইনকাম হতো 45, 47, 50 বিলিয়ন ডলারের কাছাকাছি, সেটা হয়তো হবে না, হয়তো বাধাগ্রস্ত হবে। যেটা 87 বিলিয়ন ডলার ছিল, সেটার এরকম একটা ফিগার 47 কিংবা 50 বিলিয়ন ডলারের মতো ক্ষতিগ্রস্ত হবে। এরপরে ব্যক্তিগত প্রয়োজনীয়তা যেটা, অর্থাৎ এখানে যদি মানুষের এসি কেনা, টিভি, ফ্রিজ, পানি বিশুদ্ধকরণ যন্ত্রপাতি কিংবা গাড়ি কেনা যদি বন্ধ করে দেয়, তাহলে এটা এফেক্ট হতে পারে। শহুরে চাহিদার দুর্বলতা হলো এগুলি। এবং শহরের মানুষ যেহেতু এগুলি বেশি ব্যবহার করে, গ্রামের মানুষ যদি এগুলি ব্যবহার করা শুরু করে, পরিকাঠামো যদি সেরকম থাকে, অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার যদি তা থাকে, যদি তারা তা কেনে, তাহলে জিডিপি বৃদ্ধি পাবে। অন্যদিকে ব্যক্তিগত প্রয়োজনীয়তা যেটা, সেটা হলো মানুষ, যত ধনী মানুষ আছে ইন্ডিয়াতে, তারা যদি বেশি ইনভেস্ট করে, তাহলে জিডিপি বাড়বে। মুদ্রাস্ফীতি নিয়ে আশঙ্কা ব্যক্ত করেছেন, সেটা হলো এই যে মুদ্রাস্ফীতি যদি হয়, তাহলে 10-এর উপরে চলে গেলে তখন জিডিপি স্লথ হয়ে যাবে, প্রোডাক্টিভিটি থাকবে না, মানুষের ব্যয় সংকোচন হয়ে যাবে, মানুষের ঘরে টাকা থাকবে কম। কারণ বেশি টাকা দিয়ে সামান্য দ্রব্য কিনতে হবে, তখন জিডিপি আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে। মুদ্রাস্ফীতি
2025-এ আরবিআই সাসপেক্ট করেছে, ধরে রেখেছে যে এটা 3.7-এর ভিতরে থাকবে। এবং সেন্ট্রাল যে ব্যাংকগুলি তারা প্রথমে বলেছিল 4% যে ইনফ্লেশন থাকবে, তারা এবার আরও নেমে এসে বলছে 3.7%-এ চলে আসবে। ডোনাল্ড ট্রাম্প তো অলরেডি বলে দিয়েছেন যে 50% শুল্ক আরোপ করা হবে। অথচ ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করতে চেয়েছিলেন ভারতের বিরুদ্ধে। একসময় জাস্টিন ট্রুডো যুদ্ধ শুরু করেছিলেন, তিনি হেরে গিয়েছেন। অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজু যুদ্ধ শুরু করেছিলেন, তিনিও হেরে গিয়েছেন। এখন ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে যুদ্ধ শুরু করেছেন। এখন তিনি নিজেই নিজের দেশে যুদ্ধ শুরু করেছেন। কোর্ট তার এই 50% ট্যারিফ বা রেসিপ্রোকাল ট্যারিফকে ইল্লিগাল বলেছেন। তার যারা সাঙ্গপাঙ্গ চালাচামুন্ডা তারা কখনো বলছে ইন্ডিয়া রাশিয়ার লন্ড্রোমেট। মোদির যুদ্ধ এবং ইন্ডিয়া ইজ পেইং প্রাইস ফর দি ওয়ার ইন ইউক্রেইন বাই রাশিয়া, এই সমস্ত কথা, বালসুলভ কথাবার্তা একের পর এক ছুড়ে দিচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট এবং তার চালাচামুন্ডারা। এখন হিন্দুস্তান টাইমস লিখেছে ট্রাম্প ট্যারিফস রুলড ইলিগাল বাই ইউএস কোর্ট, প্রেসিডেন্ট হিটস ব্যাক। বিবিসি লিখেছে ইউএস কোর্টস রুলস মেনি অফ ট্রাম্পস গ্লোবাল ট্যারিফস আর ইলিগাল। সিএনবিসি আমাদের দেশের পত্রিকা নয়, লিখেছে মোস্ট ট্রাম্প ট্যারিফস রুলড ইলিগাল বাই আপিলস কোর্ট ডিলিং মেজর ব্লো টু ট্রেড পলিসি। বিবিসি ওখানে থেমে থাকেনি। বিবিসি প্রশ্ন করেছে হোয়াট হ্যাপেন্স নেক্সট আফটার ট্রাম্প ট্যারিফস রুলড ইলিগাল। নিউজ অন এয়ার, ইউএস ফেডারেল আপিলস কোর্ট strikes down several reciprocal tariffs imposed by US President Donald Trump. সব থেকে বড় সংবাদ সংস্থা সেটা কি লিখেছে? সেটা লিখেছে appeals court strikes down many Trump's tariffs but delays enforcement until October. কিন্তু প্রশ্ন হচ্ছে এ নিয়ে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন? তার এই যুদ্ধ যেটা শুরু হয়েছে নিজের দেশে ডেমোক্রেট এবং কোর্টের সাথে, তার একজন প্রিভিয়াস উপদেষ্টা জ্যাক সুলিভান তিনি একটা বিবৃতি দিয়েছেন। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি জ্যাক সুলিভান, আমাদের ইকুইভ্যালেন্ট টু অজিত দোভাল, তিনি বলেছেন আমেরিকান ব্র্যান্ড ইজ ইন টয়লেট নাও। ভাবুন দর্শকবৃন্দ, কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছে। কোর্টও চুপ করে বসে নেই, কোর্ট এটাকে ইল্লিগাল বলেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প, যার কথাবার্তা মাথা মুন্ডু, কেউ বোঝে না, কখন কি বলবে কেউ জানে না। তিনি দাদাগিরি ফলাবেন, করতে চান, নোবেল পুরস্কার নিতে চান। একবার তিনি বলেন পাকিস্তান 5টা ফাইটার জেট, 6টা কখনো, শেষ পর্যন্ত 7টায় ঠেকেছে, হয়তো কিছুদিন পরে হয়তো 8টা বলবে আবার। তিনি নাকি যুদ্ধ বন্ধ করেছেন। অথচ বাংলাদেশে এসে শেহবাজ শরীফের ডেপুটি প্রাইম মিনিস্টার, ফরেন মিনিস্টার ইসাকদার বলেছেন আমরা আমেরিকাকে মধ্যস্থ করতে বলি নাই। ভাবুন দর্শকবৃন্দ, এখন ডোনাল্ড ট্রাম্প এই কোর্টের এগেনস্ট আবার বলেছে, বড় ফিরিস্তি লিখেছেন। সোশ্যাল মিডিয়া তো তার নিজের মিডিয়া, লিখতে তো ট্যাক্স লাগে না, সেখানে কোনো বাধা বিপত্তি নেই। আপনি যদি এক্স প্ল্যাটফর্মে যান, আগে ছিল টুইটার, সেখানে আপনি নির্দিষ্ট কতকগুলি শব্দবন্ধ লিখতে পারবেন। 100টা, 125টা, 100টার মতো ছিল। ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল ট্রুথ মিডিয়াতে লিখতে কোনো বাধা নেই, কারণ নিজের সোশ্যাল মিডিয়া। তিনি লিখেছেন all tariffs are still in effect. Today a highly partisan appeals court incorrectly said that our tariffs should be removed.
but they know the United States of America will win at the end of the day. If these tariffs ever went away, it would be a total disaster for the country. It would make us financially weak and we have to be strong. The USA will no longer tolerate enormous trade deficits and unfair tariffs and non-tariff trade barriers imposed by other countries, friend or foe, that undermine our manufacturers, farmers and everyone else. If allowed to stand, this decision would literally destroy the United States of America. আরও অনেক লিখেছে, মেড ইন আমেরিকার কথাও লিখেছেন, ওই ইন্ডিয়ার তথ্য মেড ইন ইন্ডিয়া এবং মেক আমেরিকা গ্রেট এগেইন, এই সমস্ত যা তিনি বলেন। ফলে আমি আর পড়লাম না দর্শকবৃন্দ, সময় নষ্ট হবে। প্রশ্ন হচ্ছে আলটিমেট এন্ড কোথায়? আলটিমেট এন্ড হলো এই যে কোর্ট আলটিমেটলি এটা সুপ্রিম কোর্টে যাবে। ডোনাল্ড ট্রাম্পের 3 জন বিচারপতি এই সুপ্রিম কোর্টে রয়েছেন। 9 জন বিচারপতি যিনি হাইয়েস্ট লেভেলে যারা এই সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত দেন, সেখানে 5 জনই রিপাবলিকানদের ফরে। তারা সবাই মনোনীত, সিলেক্টেড বাই রিপাবলিকান পার্টি, রিপাবলিকান গভর্নমেন্ট। ফলে সুপ্রিম কোর্টে গেলে ডোনাল্ড ট্রাম্প আলটিমেটলি জিতে যাবেন বা সেরকমই আশা করা যায়। এখন প্রশ্ন হচ্ছে ডেড ইকোনমি। আপনারা বলবেন একটা ইকোনমি যদি ডেড হয় কিভাবে 7.8% গ্রোথ করে? তার যে ট্রাম্প টাওয়ার সেটা ইন্ডিয়াতেই বেশি, ভিয়েতনামেও নয়, ইন্দোনেশিয়াতেও নয়। গুজরাট, হরিয়ানা, দিল্লি, মুম্বাই এখানেই কোটি কোটি টাকার বিজনেস করে ট্রাম্প টাওয়ার। এখন ইন্ডিয়ার ইকোনমি টোটাল জিডিপি আমেরিকার থেকে অনেক কম। আমেরিকার এই মুহূর্তে $25 ট্রিলিয়ন বেশি, চায়নার 17 থেকে 18 ট্রিলিয়ন ডলার, আমাদের মাত্র $4.19 ট্রিলিয়ন। জার্মানি আমাদের সামনে এগিয়ে, আমরাই এগিয়ে আসছি, আমরাই আমেরিকাকে তাড়া করছি। চায়না অলরেডি পারচেসিং যে ক্যাপাবিলিটি সেখানে এগিয়ে গিয়েছে, চায়না আমেরিকাকে ছাড়িয়ে গিয়েছে। 2038-এ ইন্ডিয়া আমেরিকাকে পিছনে ফেলে দিবে, সেকেন্ড পজিশনে চলে আসবে। আর টোটাল জিডিপি আমেরিকান যে পূর্বাভাস সেটাই তারা পূর্বাভাস দিয়েছে 2060 থেকে 2075-এ দ্বিতীয় বৃহত্তম ইকোনমি হবে পৃথিবীতে টোটাল জিডিপি নিয়ে। বিকশিত ভারত 2047 এই প্রবৃদ্ধির হার সেটাই বলে দেয়। ইন্ডিয়া স্বাধীন হয়েছিল 1947 সালে, ঠিক 100 বছর পরে 2047-এ বিকশিত ভারত, বিকশিত ভারত হবে এই জিডিপির দৌড়ের উপরে নির্ভর করে। এই দৌড়ই টিকে থাকবে, কারণ ইন্ডিয়াতে বিনিয়োগের হার বেশি, কর্মক্ষমতা বেশি, সঞ্চয়ের হার বেশি, টেকসই আর অর্থনৈতিক ব্যবস্থা, ঋণ এবং যে জিডিপি তার অনুপাত ধীরে ধীরে কমে আসছে। দর্শকবৃন্দ, আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন ইন্ডিয়ার জিডিপি গ্রোথ নিয়ে এবং ডোনাল্ড ট্রাম্পের ডেড ইকোনমি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।